নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমি যে ম্যাথ প্র্যাকটিস সেট যেটা শুরু করেছি, 1 নম্বর সেট দেওয়া হয়েছে। যারা কিন্তু যারা এখনও এই সেট দেখোনি তারা কিন্তু প্র্যাকটিস সেটটা দেখে নিও। ম্যাথের আমার ফার্স্ট 1 নম্বর সেট থেকে আমি শুরু করেছি, এই গতকালই আমি দিয়েছি। ওকে, তো যারা এখনও দেখোনি সেগুলো দেখে নিও। আর আপকামিং যেসব পরীক্ষা আছে, বা বিশেষ করে আমি রেলওয়ের যেসব পরীক্ষা আছে আমি তাকে টার্গেট করে দিচ্ছি। সামনে তো রেলওয়ে এনটিপিসি হবে, তারপরে গ্রুপ ডি হবে। তো এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো আমি দেখলাম ম্যাথ প্র্যাকটিস সেট হিসাবেই দিই। তো তাতে কী হবে, তোমরা ভ্যারাইটিস ম্যাথগুলো করবে এবং তোমাদের কিন্তু সব রকমের সূত্রগুলো মনে থাকবে, এবং সব রকমের নানাবিধ ম্যাথ নিয়ে কিন্তু আসবো, যেখানে ত্রিকোণমিতি থাকবে, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, যেটা রেলের খুব ফেভারিট পার্ট, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, সেটাও থাকবে। কি করে খুব সহজে শর্টকাট, বাট অ্যাকচুয়ালি শর্টকাট বলে কিছু নেই, লজিক্যালি কীভাবে সহজে করবে। ওকে, সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। ওকে, তো চলো আজকে প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করি। দেখো আজকে কোশ্চেন কি আছে, দেখো বলছে একটি ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। আচ্ছা, বলছে একটা ঘরের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ, মানে প্রস্থ যদি x হয়। আচ্ছা, কালিটা একটু চেঞ্জ করে নিই, জাস্ট 1 মিনিট। ওকে, দেখো বলছে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 3x। ক্লিয়ার? এটা তুমি বুঝতে পেরেছো, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। ক্লিয়ার? এটা হচ্ছে দৈর্ঘ্য। ওকে, তো দৈর্ঘ্য স্বাভাবিক, যে কোনো ঘরের দৈর্ঘ্য বড় হয়, স্কোয়ার হতে পারে, কিন্তু তোমাকে বলেই দিয়েছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট। তো এই হচ্ছে, মনে করো এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এটা যদি x হয়, এটা যদি x হয়, তাহলে এই যে দৈর্ঘ্যটা সেটা হবে 3x, তার মানে এটাও 3x আর এটা হচ্ছে x। এবার দেখো কি বলেছে, যদি ঘরটির পরিসীমা 64 সেমি হয়। এবার পরিসীমা মানে কি, দেখো পরিসীমা মানে তোমরা একটা ফর্মুলা মুখস্থ করো, যে আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য কত 3x, এবং প্রস্থ কত x। কিন্তু এটা কিন্তু মুখস্থ রাখার বিষয় না, পরিসীমা মানেই হচ্ছে পুরোপুরি যতটা জুড়ে আছে তাদের সমষ্টি। তাহলে দেখো 3x কটা আছে, প্রথম হচ্ছে এই যে 3x প্লাস এক্স প্লাস 3x প্লাস এক্স। এই কারণেই বলা হয় 2 দিয়ে গুণ করা হয়, কেননা 3x দুটো আছে, আবার এক্সও দুটো আছে, মানে প্রস্থ দুটো দৈর্ঘ্যও দুটো, এবং এদের টোটাল যোগফলটাই তো পরিসীমা না। তো এই কারণেই যে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলাটা এসেছেই এইভাবে, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো পরিসীমার সূত্র মনে রাখার যে খুব আহামরি কিছু তা না, যে কোনো, সেটা আয়তক্ষেত্র হোক বা ত্রিভুজ হোক, পরিসীমা মানেই হচ্ছে সবটার যোগফল, পুরো চারপাশের যোগফল। যেমন ত্রিভুজের পরিসীমা কি, 3টে বাহুর যোগফল, এটাই ত্রিভুজের পরিসীমা। 3টে বাহু আছে তাই 3টে বাহুর যোগফল। চতুর্ভুজের পরিসীমা মানে 4টে বাহুর যোগফল। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? তো এটার মান বলে দিয়েছে 64, কারণ আমাকে বলে দিয়েছে পরিসীমা হচ্ছে 64। তাহলে আমি এটা 64 করলাম। আচ্ছা, 2 দিয়ে 64কে কাটলাম, তো কত, 32 দুগুণে 64। তার মানে 3x আর 3x মানে 4x মানে হচ্ছে 32। তাহলে x মানে কত হবে, x মানে হচ্ছে 32, এটা x মানে হচ্ছে 32/4, তার মানে 4 8 32। তাহলে x এর মান যেটা পেলাম সেটা হচ্ছে 8 সেমি করে। তাহলে x মানে যদি 8 হয়, দেখো x মানে যদি 8 হয়, কালারটা চেঞ্জ করে দিই, x মানে যদি 8 হয় তাহলে 3x মানে কত হবে, 3 গুণ 8, দ্যাট মিন্স 24। অর্থাৎ এই যে আয়তক্ষেত্রর দৈর্ঘ্য পেলাম 24 সেমি আর প্রস্থ পেলাম 8 সেমি। ক্লিয়ার? আমাকে চেয়েছে তাহলে প্রস্থ কত, তাহলে প্রস্থ কত, 8 সেমি। তো আমি দৈর্ঘ্য প্রস্থ দুটোই বার করে দেখিয়ে দিলাম, কিন্তু প্রস্থ হচ্ছে 8 সেমি। আমাকে প্রস্থ চেয়েছে, তো খুব ইজি অঙ্কটা। তো এই সব অঙ্কই কিন্তু পরীক্ষায় আসে। তোমরা পুরনো যে প্রিভিয়াস ইয়ারের যেসব সেট, আমি অবশ্যই প্রিভিয়াস ইয়ার নিয়ে আসবো, যাতে তোমরা বুঝতে পারবে যে রেলে প্রিভিয়াস ইয়ার কেমন কি আসে। ওকে, টাফও আসে, এনটিপিসির যথেষ্ট টাফ কোশ্চেন আসে। সেই টাফ কোশ্চেনকে কীভাবে সহজে খুব সুন্দরভাবে করবে সেই সব অঙ্ক নিয়েও আসবো ধীরে ধীরে। কেননা অনেকেই আছে অঙ্কের প্রতি ভীষণ ভীতি আছে, তো তাদের জন্য যদি আমি প্রথমেই খুব হাইফাই অঙ্ক নিয়ে চলে আসি, তারা হয়তো ভয়েই আমার ভিডিও আগে দেখবে না, হয়তো বুঝতেই পারবে না, দিয়ে ভাববে হয়তো স্যার ঠিকমতো হয়তো তোমাদের কাছে সেইভাবে বোঝাতে পারছি না, এরা মনে হবে। তো এই কারণে আমি ধীরে ধীরে সমস্ত অঙ্ক নিয়ে আসবো, তোমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করো।
জিনিসগুলোকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এবং যে সূত্রগুলো বলছি না সেই সূত্র তোমরা একটা নোট করবে খাতায় এবং অঙ্কগুলো খাতায় করবে নিজে নিজে। বলছে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 7:2 হলে বাহু সংখ্যা কত? দেখো এই সব অঙ্ক করতে গেলে কতগুলি তথ্য তোমাকে জেনে রাখতে হবে। মনে রাখবে যে অন্তঃকোণের প্রত্যেকটা মানে যে বহুভুজ হবে, ধরো মনে করো এটা একটা বহুভুজ, আমি যদি বলি এটা একটা বহুভুজ, যেখানেই ধরো বেশি বাহু থাকবে, হঠাৎ দাগ বসছে না কেন, এটা একটা বহুভুজ, ক্লিয়ার? এটা হচ্ছে ষড়ভুজ, তাই না? দেখো 6টা বাহু, 1 2 3 4 5 6টা বাহু। তো এরকম বলছে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের অনুপাত যদি 7:2 হয় তাহলে বাহু সংখ্যা। আচ্ছা এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে যে বাহু সংখ্যা বার করা মানে, এই যে বাহু সংখ্যা মানে কি? বাহু সংখ্যা মানে হচ্ছে 360 ডিগ্রিকে তার বহিঃকোণ দিয়ে ভাগ। কি বললাম? 360 ডিগ্রি তার বহিঃকোণ দিয়ে ভাগ। তাহলে বহিঃকোণ কত আগে বার করি। দেখো অন্তঃকোণ আর বহিঃকোণের অনুপাত বলে দিয়েছে আমাদের 7, আমি ধরে নিলাম অন্তঃকোণ হচ্ছে 7x আর বহিঃকোণ হচ্ছে 2x, আমাদের অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি x হিসাবে ধরতে পারি। এবার আমরা একটা ফর্মুলা জানি যে সুষম যে কোনো ষড়ভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। ক্লিয়ার? কি বললাম? সুষম ষড়ভুজের এই যে তথ্য দিচ্ছি, এই তথ্যগুলো তোমাকে নোট ডাউন করতে হবে যে অন্তঃকোণ এবং বহিঃকোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে 7x আর 2x এদের যোগফল, দ্যাট মিন্স 9x মানেই 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে x মানে কত? x মানে হচ্ছে 9 দুগুণী 18 অর্থাৎ 20 ডিগ্রি। তাহলে x মানে যদি 20 ডিগ্রি হয় তাহলে আমাকে দেখো, তার মানে আমি 7x মানে কত? তাহলে দেখো x মানে যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা তো একটা কোণ না, এটা একটা অন্তঃকোণ আর এটা হচ্ছে বহিঃকোণ। তাহলে বহিঃকোণের মান আমার দরকার, কেননা আমি বাহু সংখ্যা মানে 360 বাই বহিঃকোণ দরকার। তাহলে বহিঃকোণ মানে কত হবে? 20 দুগুণী 40, তার মানে 360কে যদি আমি 40 দিয়ে ভাগ করি অর্থাৎ বহিঃকোণ দিয়ে ভাগ করি, দ্যাট মিন্স 9, অর্থাৎ বাহু সংখ্যা হচ্ছে 9টি। তাহলে বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা হচ্ছে 9টি। আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো কীভাবে ডিল করবে। তো ভেরিয়াস টাইপস অফ অঙ্ক নিয়ে আসবো। এই অঙ্ক অর্থাৎ এই যে সুষম ষড়ভুজ বহুভুজ, এর মধ্যে থেকেই অনেক টাইপের অঙ্ক করতে করতে তোমাদের দেখবে প্র্যাকটিস হয়ে যাবে, এবং এর মধ্যে থেকে যত অঙ্ক হয় সমস্ত অঙ্ক কিন্তু তোমাদের আমি করাবো বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে। ওকে, তো আমি অনেক কটা সেট করাবো আস্তে আস্তে ধীরে ধীরে। নেক্সট, tan a = 4/3 হলে রুট ওভার, অ্যাকচুয়ালি এই অঙ্কটা কীভাবে আছে? অঙ্কটা আছে এরকম, রুট ওভার মাঝে এরম দাগ, এটা কিন্তু রুট। ওকে, 1 - sin a বাই 1 + sin a, এই মানটা তোমাকে চেয়েছে। 1 - sin a বাই 1 + sin a এই মানটা চেয়েছে। আর তোমাকে দিয়ে দিয়েছে কি? tan a = 4/3, এটা তোমাকে দিয়ে দিয়েছে যে tan a = 4/3। দেখো এই অঙ্ক করতে গেলে তোমাদের কতগুলো বিষয় একটু জানতে হবে সেটা আমি এই অঙ্কের জন্য যেটুকু দরকার আমি সেটা বলি, তোমরা সেইটুকু আস্তে আস্তে নোট ডাউন করতে করতে বিষয়গুলো বুঝে যাবে। দেখো তোমরা সমকোণী ত্রিভুজ সবাই শুনেছো, সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের একটা কোণ কি? সমকোণ। এই কোণটা সমকোণ। তো সমকোণী ত্রিভুজের এইটাকে বলা হয় লম্ব, এইটাকে বলা হয় ভূমি, আর এইটাকে বলা হয় অতিভুজ। কি বললাম? অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। এবার ট্যান, এই ট্যান মানেই হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান মানে কি বললাম? তোমরা এগুলো নোট ডাউন করো, লম্ব বাই ভূমি। তাহলে উপরের মানটা হচ্ছে লম্ব, তাহলে লম্বের মান কত বলে দিয়েছে? লম্ব দিয়ে দিয়েছে 4 সেমি, এইভাবে খুঁজতে হয়। আর ভূমি কত দিয়েছে? ভূমি দিয়ে দিয়েছে 3 সেমি। তাহলে অতিভুজ আমাকে বার করতে হবে। এবার অতিভুজের ফর্মুলা হচ্ছে যে অতিভুজ স্কোয়ার, আমি অতি বলে লিখে দিলাম যে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা একটা ফর্মুলা, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তাহলে লম্ব মানে কত দিয়েছে? লম্ব মানে হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার প্লাস ভূমি কত দিয়েছে? 3, তাহলে 3 স্কোয়ার। আচ্ছা 4 স্কোয়ার মানে কত? 16, 3 স্কোয়ার মানে কত? 9। এগুলো একবারে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যত প্র্যাকটিস করবে তত হবে। আর 16 আর 9 25। কিন্তু আমাকে অতিভুজ স্কোয়ার দেওয়া আছে, আমাকে বার করতে হবে কি? ওই অতিভুজের মান, শুধু অতিভুজ। তাহলে স্কোয়ার থেকে আমি যদি স্কোয়ার তুলতে চাই তাহলে এটাকে রুট করতে হবে, অর্থাৎ অতিভুজের মান হবে √25। তাহলে √25, 25-এর বর্গমূল মানে 5। তাহলে আমি অতিভুজের মান কত পেলাম? 5।
ক্লিয়ার? তাহলে লম্ব পেলাম, এবার দেখো লম্ব পেলাম 4, ভূমি পেলাম 3 আর অতিভুজ পেলাম 5। ক্লিয়ার? আচ্ছা, আর এবার তোমাকে জানতে হবে সাইনে মানে কি। দেখো একটা পেজ নিচ্ছি, এবার মনে রাখবে যে সাইনে, এই যে আমি সাইনে লিখছি, এই সাইনে মানে কি, এই যে সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। সাইনে মানেই হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে আমাকে ক্যালকুলেশন করতে দিয়েছে কি 1 মাইনাস সাইনে মানে লম্ব বাই অতিভুজ। লম্বের মান কত পেয়েছি, আগের পেজে চলে যাই, আমি আর যাব না। দেখো লম্ব মানে 4 আর অতি মানে 5। ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে লম্ব কত পেয়েছি, লম্ব মানে হচ্ছে 4 আর অতি মানে 5, অতিভুজ, অতি মানে অতিভুজ, বাই 1 প্লাস 4/5, একই তো না, লম্ব সাইনেই তো 4/5ই হবে। দিয়ে ক্যালকুলেশন করো, তো এটা ক্যালকুলেশন করলে কি হবে, উপরে 5 মাইনাস 4/5, তো 5 মাইনাস 4/5, এই লসাগু তো তোমরা সকলেই জানো। আর 5 প্লাস 4, 5 প্লাস 4/5, তো 5 আমি কেটে দিতে পারি, তাহলে 5 মাইনাস 4, তাহলে রুটের ভিতর কি থাকছে, উপরে থাকছে 1 আর নিচে থাকছে কত, 5 আর 4 9, তাহলে 1/9। তো 1/9 অ্যাকচুয়ালি 1/3, 1/9 ইকুয়াল টু 1/3। অর্থাৎ এই যে সাইনে বাই 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে বা 1 মাইনাস সাইনে বাই 1 প্লাস সাইনে, এর মান কত 1/3। কেননা 9-এর বর্গমূল কত, 9-এর বর্গমূল হচ্ছে তোমার 3, তো এইখানে 1/3 ইজ আ রাইট অ্যান্সার। এবার এইখানে বলতে পারো মাইনাস কেন হলো না, দিতেই পারো যে তুমি তো বলতেই পারো যে স্যার 9-এর বর্গমূল হলে তো প্লাস মাইনাস 5 হওয়ার কথা, কিন্তু কোণের অ্যাঙ্গেল যেটা সেটা কখনো নেগেটিভ হয় না, তো এই কারণে এখানে 1/3 ইজ আ রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সার কোনটা হবে, 1/3, মাইনাস 1/3 কিন্তু হবে না, শুধু 1/3 ইজ আ রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কীভাবে ডিল করবে। ওকে, এইভাবেই কিন্তু করতে হয় এবং এইভাবে করতে করতেই কিন্তু তুমি তাড়াতাড়ি করা শিখে যাবে। অন্যভাবে টেকনিক এইসব অনেকে আছে, অনেক জায়গায় টেকনিক দেখাবে, বিভিন্ন শর্ট টাইপ দেখাবে। দেখো শর্ট করতে গেলে তুমি তোমাকে এখন কিন্তু শর্টের অনুযায়ী অঙ্ক দেয় না, অঙ্ক দেয় তোমার কি বলবো, তোমার নলেজ কতটা আছে তার উপর বেস করে দেয়। ক্লিয়ার? শর্ট ট্রিক তুমি লাগাতে পারবে না, এটা মানে মাথায় গেঁথে নাও। ক্লিয়ার? তো লজিক্যালি তোমাকে কাজ করতে হবে। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 120 এবং তাদের বর্গের সমষ্টি 289 হলে সংখ্যা দুটির যোগফল কত। দেখো মনে করে নিলাম, ধরে নিলাম সংখ্যা দুটি এক্স আর ওয়াই, ঠিক আছে? তাহলে এক্স আর ওয়াই এই সংখ্যার গুণফল বলে দিয়েছে 120, আর তাদের বর্গের সমষ্টি অর্থাৎ এক্স স্কোয়ার, কারণ একটা সংখ্যা মানে এক্স, তাহলে তার বর্গ কত এক্স স্কোয়ার, আর একটা সংখ্যা ওয়াই, তাহলে তার বর্গ কত ওয়াই স্কোয়ার। এই সমষ্টি বলে দিয়েছে তোমার 289। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা আমাকে চেয়েছে যে সংখ্যা দুটির যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে। তাহলে আমরা জানি একটা ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy, এই ফর্মুলা আমরা জানি। ক্লিয়ার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত দিয়েছে, মান দিয়েছে 289, এটা দিয়ে দিয়েছে, ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত 120। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 289, এটা মাইনাস আছে এইদিকে, তো এটা এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস 12 দুগুণে 24, তার মানে 240 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। ক্লিয়ার? এই 200 আর 200 400 আর 400 আর 8 কত, 8 12, তার মানে 520, 529, তার মানে এই দুটো যোগফল হবে 529। তাহলে 529 মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আমি হোল স্কোয়ার থেকে যদি 529কে মানে স্কোয়ার থেকে আমি এক্স প্লাস ওয়াই করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, 529-এর বর্গমূল করতে হবে। এবং সকলে জানো 529-এর বর্গমূল কত হয়, 23 হয়, কারণ 23, 529। তো রাইট অ্যান্সার কী হবে, রাইট অ্যান্সার অপশন নাম্বার এ ইজ এ কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে পারলে লাইক করো এবং শেয়ার করো। ওকে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এরকম প্রচুর কিন্তু আমি প্র্যাকটিস সেট আনবো। ক্লিয়ার? চলো, বলছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 11,088 বর্গ সেমি। অর্ধবৃত্তাকার বলতে কীরকম বৃত্ত বোঝানো হয়েছে এখানে, বলছে দেখো এটা হচ্ছে পুরো বৃত্ত,
এইটা হচ্ছে পুরো বৃত্ত, ক্লিয়ার? এইটা হচ্ছে পুরো বৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কেমন? এই মাঝের দাগটা আবার হবে না, এটা কিন্তু এক্সট্রা পড়ে গেছে, এটা হবে না। তো এটা হচ্ছে পুরো বৃত্ত, বৃত্তটা একটু আঁকাবাঁকা হয়েছে, বাট এটা পুরো বৃত্ত। তাহলে অর্ধবৃত্ত কেমন? এইটাকে হচ্ছে অর্ধবৃত্ত, মানে অর্ধেক, বৃত্তের অর্ধেক হচ্ছে অর্ধবৃত্ত। তো তোমরা এইটা নিয়ে চিন্তাভাবনা করবে। ছবি এঁকে কিন্তু পরিমিতি করতে হয়, তবেই তুমি পরিমিতির স্বাদ পাবে। দেখো বলছে অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে 1000 তোমার 88 বর্গ সেমি। পুরোবৃত্তের ক্ষেত্রফল কত? তোমরা জানো পুরোবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে তার অর্ধেক মানে কি? পাই আর স্কোয়ার বাই 2, এটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। এটা বলে দিয়েছে 11,088 বর্গ সেমি। তাহলে আর স্কোয়ার মানে কত? তাহলে আর স্কোয়ার মানে কত হবে? আর স্কোয়ার মানে হবে 11,088 ইন্টু 2, কেননা 2টা এখানে গুণ হয়ে যাবে কোনাকুনি। আর পাই মানে কত? পাই মানে 22/7, সেটা যখন ডান দিকে চলে যাবে সেটা উল্টে যাবে 7/22, তাহলে এটা হয়ে যাবে ইন্টু 7/22। ক্লিয়ার? 2 দিয়ে কাটলে 11 দুগুণি 22, আর 11 দিয়ে এটা কাটলে হবে তোমার 11 11, 0 আর একটা 0, কেননা 8 যাবে না, 88, 8 11 88, অর্থাৎ 1008কে 7 দিয়ে গুণ করতে হবে। তো 1008কে 7 দিয়ে গুণ করলে তোমার হবে 7 8 56 6, 5 7 0 0 5, আর 7 0 0, আর 7 1 7, অর্থাৎ 70 56 তোমার বর্গ সেমি। এই বর্গ সেমি বলছি কেন? আর স্কোয়ারের ভ্যালু। তাহলে আর স্কোয়ারের ভ্যালু যদি এটা হয়, তাহলে আর এর ভ্যালু কত হবে? আমাকে বর্গমূল করতে হবে। তাহলে আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু আমাকে বর্গমূল করতে হবে। তাহলে 70 56। এবার আমার কোশ্চেন হচ্ছে, স্যার 70 56 বর্গমূল আমি কী করে করব? তাহলে তোমাকে দেখতে হবে যে আমি যদি 80 বর্গমূল করি তাহলে 8 8 64, যদি 80 বর্গমূল করি তাহলে কত হয়? 80 বর্গমূল করলে হয় 8 8 64, তার মানে 6400। তাহলে 80 থেকে একটু বেশি হবে, কেননা 90-এর বর্গমূল করলে 9 9 81, 8100। তাহলে 8100 মানে 8100, 70 56 অনেক বেশি। তাহলে আমার নিশ্চয়ই কাছাকাছি হবে। কি হবে? অর্থাৎ 80 থেকে বড়, 80 থেকে বড় কিন্তু 90-এর থেকে ছোট, এই কোনো মান হবে। কি করে করতে হয় দেখো, শিখে নাও ব্যাপারগুলো। এবার লাস্ট ইউনিট ডিজিটের দিকে তাকাবে। লাস্ট ইউনিট ডিজিট আছে 6। তাহলে কতর বর্গ করলে 6 হয়? দেখো 2-এর বর্গ 4, 3-এর বর্গ 9, 4-এর বর্গ 6, একমাত্র 4-এর বর্গ 6 হয়, আর 6-এর বর্গ 6 হয়। আছে 70 56। তাহলে তোমাকে এবার একটা টার্গেট নিতে হবে। তাহলে আমি 84-র বর্গমূল, 84-র বর্গ করি। তাহলে 84 যদি গুণ করি, তুমি একটুখানি করলেই বুঝে যাবে। 4 4 16 6, হাতে থাকলো আমার কত? 1, 4 8 32, 4 8 32, কোনাকুনি গুণ করতে হয় দুটোকে দিয়ে, ওটা গুণ করলেই পেয়ে যাবে। তাহলে 32 32 64, 64 আর আগে 65, দেখো 5 চলে এসছে। তাহলে আর কি করার দরকার আছে? আর তো দরকার নেই। যে এই যে 56, এখানেও 56 চলে এসছে, তার মানে এটা 84 হবে। অর্থাৎ এই যে বর্গমূলটা হবে সেটা হচ্ছে 84। তাহলে আর এর মান তুমি 84 পেয়ে গেলে। তোমাকে চেয়েছে ক্ষেত্রটির পরিসীমা কত। দেখো পরিমিতির অঙ্ক আমাকে দুটো করে পেজ নিতে হবে, তো পেজ একটু চেঞ্জ করতে হবে। তোমরা আশা করি তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? অসুবিধা হবে না, তোমরা একটু রিপিট করে আবার দেখবে তোমরা বুঝতে পারবে। এবার দেখো আমাকে চেয়েছে ক্ষেত্রটির পরিসীমা। পরিসীমা মানে আমি কি বললাম? এইমাত্র বললাম যে সে যতটা জায়গা জুড়ে আছে পুরোটার সমষ্টি। তাহলে এইটুকু মানে কত? এইটুকু মানে দেখো পুরোটা মানে পুরোটা পরিসীমা কত? বৃত্তের পরিসীমা মানে কত? 2πr। আরে তাই কি না? বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr পুরোটা। তাহলে যদি আমি বলি অর্ধেকটার পরিসীমা কত, তাহলে 2πr/2, অর্থাৎ এই 2টা কেটে যাবে, তার মানে πr। তাহলে πr, আর এইটা মানে কত? এইটা মানে দেখো এইটুকু মানে হচ্ছে ব্যাসার্ধ মানে r, তাহলে পুরোটা মানে কত হবে? 2r। তার মানে এই যে অর্ধবৃত্তাকারের পরিসীমা হচ্ছে πr + 2r। দেখো মুখস্থের কিচ্ছু নেই। তুমি যদি আমার কাছে কিছু না 50টা প্র্যাকটিস সেট করো না, অঙ্কের চিন্তা ভাবনাই পাল্টে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। মাত্র 50টা প্র্যাকটিস সেট করো। 50টা প্র্যাকটিস সেট তোমাদের এর থেকেও বেশি হবে। আমি 50টা প্র্যাকটিস সেট মানেই হচ্ছে তোমার হচ্ছে 500টা অঙ্ক, এক একটায় 10টা।
একটা যদি 10টা হয় তাহলে 50টায় 500টা অঙ্ক, 500টা অঙ্ক করলে যে কোনো পরীক্ষায় তুমি এলিজিবল হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, মানে সেই টাইপের অঙ্ক নিয়ে আসবো আমি ধীরে ধীরে। তাহলে আমার এবং ফর্মুলা এমনভাবে তোমাকে বুঝিয়ে দেবো যে ফর্মুলাও তোমাদের কিন্তু সব মনে থাকবে। তাহলে অর্ধবৃত্তাকার যে ক্ষেত্র তার পরিসীমার ফর্মুলা কি, পাই r প্লাস 2r। কীভাবে হলো বুঝিয়ে দিলাম। তো দেখো, আর আর এর মান কত, আর এর মান হচ্ছে 84, এটা মনে রাখতে হবে। তাহলে পাই r প্লাস 2r, তাহলে আমাকে বার করতে হবে পাই r প্লাস 2r, এই মানটা বার করতে হবে। এবার দেখো এইখান থেকে আর আমি কমন নিতে পারি, তাহলে আর যদি কমন নিই এখানে পড়ে থাকে কত, 22/7 প্লাস 2। আচ্ছা, আর এর মান কত পেয়েছি, 84, তাহলে 84 ইন্টু এই যদি লসাগু করি তাহলে 7 দুগুণী 14, কেননা 22 প্লাস 14/7। দেখো তোমাদের বোঝাতে হচ্ছে বলে আমি এত লেখালেখি করছি, এগুলো মুখে মুখেই হয়ে যায়, তাই না? তো 84 ইন্টু 22 আর 14 কত হবে, 22 আর 10 32 আর 4 36, তাহলে 36/7, 7 বারং 84, আর 36কে 12 দিয়ে করলে 6 বারং 72, 2 হাতে কলম 7, 3 বারং 36, 6 আর 7 42, তার মানে 427। ঠিক করলাম তো? এই 42 তো 422। আরেকবার দেখি, সরি, 12 6 বারং 12কে 12 বারং 24, 3 বারং 36, 4 বারং 40, 5 বারং 60, 6 বারং 60, 6 বারং 72, একদম ঠিক, মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায়। 6 বারং 72, 2 হাতে কলম 7, আর 12, 3 বারং 36, 36, 6 আর 7, এই দেখো 6 আর 7 13, 432 হবে। 6 আর 7 13 তো না, তাহলে 43, অর্থাৎ 432 ইজ আ রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে অঙ্ক করলাম। তো 432 কোথায় আছে, তো অপশান নাম্বার এ ইজ আ কারেক্ট। 432 হচ্ছে ক্ষেত্রটির পরিসীমা। ক্লিয়ার? তো এই পরিমিতির অঙ্ক কোনো টেকনিকে যেও না, বারবার বলছি, তোমরা যদি যে কোনো জায়গায় ভিডিও দেখো, যদি শর্ট ট্রিক এগুলো করো তো ভুল করবে, কেননা শর্ট ট্রিক দিয়ে পরিমিতির অঙ্ক হয় না। তোমাকে পরিমিতির অঙ্ক বুঝে বুঝেই করতে হবে এবং এই ক্যালকুলেশনগুলো ফাস্ট করতে হবে, এটাই একমাত্র বাঁচার উপায়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। বলছে দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 ও 15 মিনিটে পূর্ণ করে। দেখো, দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়, মানে দুটি নল একসঙ্গে খুলে দিল এবার, কিন্তু 3 মিনিটের পর প্রথমটি বন্ধ করে দেওয়া হয়, তাহলে আর কত সময় পরে চৌবাচ্চাটি পূর্ণ হবে? দেখো, খুব সহজ অঙ্ক, একটু বুঝেই পারবে। মনে করো দুটি নল, আমি একটা নল এ ধরলাম, এ নলটি ওই চৌবাচ্চাটাকে 12 মিনিটে পূর্ণ করে, আর বি নলটি ওই চৌবাচ্চাটাকে ধরে নিলাম 15, ধরে গিয়ে এখানে বলেই দেওয়া আছে 12 ও 15 মিনিটে পূর্ণ করে। আমি নল দুটো এ আর বি ধরে নিলাম। তাহলে ওই চৌবাচ্চাটি কতটা পরিমাণ জল ধরাতে পারে সেটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা তো অ্যাকচুয়ালি মিনিটে না, পার মিনিটে তোমার 12 ইউনিট জল ও ভরতে পারে। তাহলে এদের যে এলসিএম কি বললাম, এদের যে এলসিএম মানে লসাগু, সেটাই হচ্ছে টোটাল ট্যাঙ্কের ক্ষমতা। তাহলে 12 আর 15 লসাগু কত? কেননা 15 12-র মধ্যে কোনো কিছু যায় না, কোনো গুণনীয়ক বা গুণিতক নেই, এই কোনো গুণনীয়ক নেই, তো রাইট, তো এখানে 12 15 ডাইরেক্ট গুণ করে দেবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এতটা কাজ এই দুটো নলকে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয়। আচ্ছা, দুটো নল একসঙ্গে খুলে দিলে তাহলে পার মিনিটে এ নল কতটা করে ভর্তি করে? তাহলে এ নল পার মিনিটে ভর্তি করবে, দেখো টোটাল যতটা ভর্তি করতে হবে তা যদি যদি তোমার 12 মিনিটে ভর্তি করে, তাহলে 12 মিনিট দিয়ে ভাগ করলে যেটা হবে, তো এটাই হচ্ছে এ নল পার মিনিটে ভর্তি করে। তার পার মিনিটে এ নল ভর্তি করে 15 ইউনিট, কারণ 180কে 12 দিয়ে ভাগ। আর বি নল পার মিনিটে ভর্তি করবে, তাকে 15 দিয়ে ভাগ, 180কে 15 দিয়ে ভাগ, তাহলে হবে 12 মিনিট। তাহলে এই যে 15 আর 12 যেটা বেরোলো, এটা কি? এটা হচ্ছে এফিসিয়েন্সি। এ নলের এফিসিয়েন্সি হচ্ছে 15, এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে ও এ নল কতটা পরিমাণ কাজ করে, পার মিনিটে কতটা পরিমাণ ভরে, এইটা হচ্ছে এ নল। ওকে, 15 ইউনিট পার মিনিট, আর বি নল 12 ইউনিট পার মিনিট। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো তো যে কী করছি আমি? তো এফিসিয়েন্সি বার করছি। ওকে, এবার দেখো, বলেছে নল দুটো একসঙ্গে খুলে দিয়েছে, কিন্তু 3 মিনিট পর প্রথমটি বন্ধ করে দেওয়া হয়েছে।
কিন্তু আমি যদি বলি 3 মিনিট পর্যন্ত তো দুটো নল একসঙ্গে কাজ করেছে, তাহলে দুটো নল যদি একসঙ্গে কোনো ট্যাঙ্কে পূর্ণ করে তাহলে পার মিনিটে কতটা পরিমাণ পূর্ণ করবে? 15 আর 12, তার মানে 27 ইউনিট। 15 আর 12 মানে 27 ইউনিট কিন্তু ওরা পার মিনিটে পূর্ণ করবে। কত মিনিট ধরে? 3 মিনিট ধরে আগে পূর্ণ করবে। তাহলে ইন্টু 3 তার মানে কত? 27 দুগুণে 54, 3 7 21 1, 3 7 21 1 হাতে 2, 3 দুগুণে 6, 7 8, অর্থাৎ 81 ইউনিট কিন্তু ওরা 3 মিনিট কাজ করার পর 81 ইউনিট পূর্ণ করে ফেলেছে। তাহলে যদি 81 ইউনিট পূর্ণ করে ফেলে তাহলে পড়ে আছে কত? 180 থেকে 81 ইউনিট পূর্ণ হয়ে গেলে এদিকে 9, 8 আর 1 9, অর্থাৎ 9, 1 আর 1 0, অর্থাৎ 99 ইউনিট এখনও পড়ে আছে। এই 99 ইউনিট পূর্ণ করবে কে? বলছে প্রথমটি বন্ধ করে দিয়েছে, তাহলে দ্বিতীয়টা পূর্ণ করবে। দ্বিতীয়টা পার মিনিটে কত ইউনিট পূর্ণ করে? 12 মিনিট, এই 12 ইউনিট পূর্ণ করে। তাহলে তোমার 99 ইউনিট পূর্ণ করতে তার কত সময় লাগবে? 99কে 12 দিয়ে ভাগ, তো 12 দিয়ে 99কে জাস্ট ভাগ করলেই পেয়ে যাবে। তাহলে 12 তোমার কত? 12 8 12 96, তাই না? 8 12 96, তো বিয়োগ করলে হবে 3, তার মানে 8 পূর্ণ 3 12, 8 পূর্ণ 3 12, কাটাকুটি করলে 3 1 3, 3 ছাড়া 12, অর্থাৎ 8 পূর্ণ 1 4 ইজ আ রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো 8 পূর্ণ 1 4 কই? এই তো 8 পূর্ণ 1 4, অপশন এ ইজ আ রাইট আনসার। এখানে যে 8 পূর্ণ 1 4 সময় 3 মিনিট হওয়ার পর তারপরে বি নলটির পূর্ণ করতে সময় লাগবে 8 পূর্ণ 1 4 মিনিট। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। দেখো পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 10 ঘন্টায়, প্রতিকূলে ফিরে আসে 20 ঘন্টায়। আচ্ছা, এবার তোমাদের একটা কথা বলি, জিনিসগুলো বুঝতে গেলে আগে ছবির আকারে বুঝতে হবে, তবে প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখবে মাথায় ঢুকে যাবে। আর একবার গেঁথে গেলে তুমি পরের একটু টাফ অঙ্ক কিন্তু বুঝতে সুবিধা হবে। এর জন্য ইজি অঙ্ক আগে ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যখন এইখান থেকে যাত্রা শুরু করব, যখন স্রোতের অনুকূলে যাচ্ছি, সুবিধা কি হচ্ছে? স্রোতের অনুকূলে আমার সময়টা কম লাগছে, কারণ স্রোতও আমাকে তো ঠেলছে না। তো স্রোতের অনুকূলে আমার যেতে লাগছে, এই যে এইখানে আমার যেতে লাগছে স্রোতের অনুকূলে 10 ঘন্টা, 10 ঘন্টা সময় লাগছে। প্রতিকূলে স্বাভাবিক বেশি ঘন্টায় সময় লাগবে, কেননা প্রতিকূল তো আমি স্রোতের প্রতিকূলে যাচ্ছি না, স্রোত তো আমাকে ঠেলে নিয়ে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। তাহলে স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছি তখন আমার সময় লাগছে হচ্ছে কত ঘন্টা? 20 ঘন্টা। হলো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইখানে যে কাহিনী, যেটা বোঝার বিষয় এই তথ্য থেকে, আচ্ছা এখানে ডিস্টেন্সের কি কোনো পরিবর্তন হয়েছে? এই যে ডিস্টেন্স, আমার যাত্রাপথের দূরত্বের কোনো পরিবর্তন হয়েছে কি? তাহলে আমি ডিস্টেন্স কিন্তু সমান করতে পারি, দুটো ইকুয়েশন বানিয়ে তার ডিস্টেন্স আমি সমান করতে পারি। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি আমাকে বলে দিয়েছে যে স্থির জলে নৌকার যে গতিবেগ, এই নৌকার গতিবেগ বলে দিয়েছে 9 কিমি, মানে ঘন্টায় 9 কিমি। তাহলে আমি ধরে নিলাম স্রোতের গতিবেগ এক্স কিমি, এটা আমি ধরে নিচ্ছি যে স্রোতের গতিবেগ হচ্ছে এক্স কিমি পার ঘন্টা। তাহলে অনুকূলে যখন যাচ্ছি তখন আমার টোটাল গতিবেগ কত হচ্ছে? নিশ্চয়ই নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা হচ্ছে অনুকূল বেগ। এবং এর সাথে, আচ্ছা এইখানে করি, দেখো অনুকূলে যখন যাচ্ছি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, এটা অনুকূল বেগ, ইন্টু মানে বেগ ইন্টু গতিবেগ ইন্টু সময়, গতিবেগ ইন্টু সময়, সময় কত? 10 ঘন্টা। আরে এটা মানেই তো এস ইকুয়াল টু ভিটি, তোমরা পড়েছো তো, এস ইকুয়াল টু ভিটি, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব, ফিজিক্সে পড়েছো, ম্যাথে করেছো, অতিক্রান্ত দূরত্ব মানেই হচ্ছে গতিবেগ ইন্টু সময়। অনেকে ডিস্টেন্স লেখো, যে ডি ইকুয়াল টু ভিটি, ডি ইকুয়াল টু ভিটি বা এস ইকুয়াল টু, যে যেভাবে বড়ো, অর্থাৎ আমি এটাই বলতে চাইছি এস ইকুয়াল টু ভিটি মানে এটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি সমান করতেই পারি। তাহলে এটা হচ্ছে অনুকূল বেগ, অনুকূল বেগের অতিক্রান্ত দূরত্ব, আর প্রতিকূল বেগের অতিক্রান্ত দূরত্ব কত হবে? প্রতিকূলে যখন আসবো তখন তো স্রোতের বেগটা বিয়োগ হবে না, আমাকে ঠেলছে, তখন হয়ে যাবে 9 - x ইন্টু 20 ঘন্টা। এটাও কিন্তু ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কিন্তু সমান, তাই আমি ইকুয়েশনটা লিখতে পারি, ইকুয়েশনটা সঠিক। তাহলে এখানে ক্যালকুলেশন করি, 0 0 কেটে দিলাম,
এইখানে পড়ে আছে কত এক্স আর এইদিকে -2x, তার মানে -2xটা এইদিকে আসলে কী হয়ে যাবে x + 2x মানে 3x, একবারে করে দিই জায়গা শর্ট, এক জায়গায় হয়ে যাবে। তাহলে x + 2x 3x, আর এইদিকে আছে তোমার 9 দুগুণি 18, আর এইদিকে 9 একে 9, তার মানে 18 থেকে এই 9টা এইদিকে গেলে হয়ে যাবে বিয়োগ, তাহলে 18 - 9 মানে কত 9, তার মানে 3 দিয়ে কাটলে এটা হবে 3, তাহলে এক্সের ভ্যালু কত বেরোলো, এক্সের ভ্যালু বেরোলো হচ্ছে 3। আমাকে চেয়েছে কি, বলছে যাত্রাপথের দূরত্ব কত, তার মানে ডিস্টেন্সটা চেয়েছে। আরে এই ভ্যালুটাই তো ডিস্টেন্স না, এই যে মানটা এইটাতে বসাও আর ছাতা এইটাতে বসাও, দুটোর মধ্যে যেটাতে বসাও এক্সের ভ্যালু সেটাই তোমার ডিস্টেন্সই বেরোবে। তুমি বসিয়ে দেখো, আমি বাদিকেরটায় বসালাম, তাহলে এখানে 3 বসাও এক্সের জায়গায়, তাহলে 9 আর 3 কত হবে 9 আর 3 মানে 12, 12 × 10, কেননা 10 তো দিতেই হবে না, তাহলে এটাই তো ডিস্টেন্স, তাহলে 12 × 10 মানে 120 কিমি, তো 120 কিমি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো বুঝতে পারছো যে কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। একটি মোটর গাড়ির 5 কিমি পিছনে একটি জিপ ধাবমান। একটা মোটর গাড়ি যাচ্ছে, মনে করো এটা একটা মোটর গাড়ি। আমি ছবি আঁকায় অতটা বেশি ভালো না, তবে সায়েন্স যখন পড়াবো অবশ্যই আমি বায়োলজির যতটা সম্ভব ছবি এঁকে তোমাদের পড়াবো। ওকে, তো মনে করো 5 কিমি দূরত্বে একটা জিপ আছে, এটা মনে করো একটা জিপ, আমি যে দিয়ে করছি, একটা জিপ আছে, আর এটা মনে করো একটা মোটর গাড়ি। তো মোটর গাড়ির থেকে জিপের দূরত্ব 5 কিমি। এই হচ্ছে জিনিসগুলোকে সিম্পলভাবে ভাবার চেষ্টা করবে, ঠিক আছে। তোমাকে এখানে 5 কিমি পিছনে ধাবমান মানে বলতে চেয়েছে জিপ আর মোটর গাড়ির মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 কিমি বা দূরত্ব হচ্ছে 5 কিমি। ক্লিয়ার? বলছে যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে 75 কিমি, মানে গাড়ি দুটি, দেখো মোটর গাড়ি আগে দিয়েছে, তার মানে না, জিপের গতি বেশি হতে হবে, মোটর গাড়ি কম হতে হবে, কেননা তবে জিপ মোটর গাড়িকে অতিক্রম করবে, তবেই তো জিপ অতিক্রম করবে না, তাহলে জিপের স্পিড বেশি হতে হবে। তাহলে জিপের এখানে 90 কিমি/ঘন্টা, তাহলে জিপের গতিবেগ কত, জিপের গতিবেগ হচ্ছে 90 কিমি/আওয়ার, আর মোটর গাড়ির গতিবেগ হচ্ছে 75 কিমি/আওয়ার। ওকে, আচ্ছা জিপ কত কিমি বেশি, জিপ মোটর গাড়ির থেকে কত কিমি বেশি, তোমার 75, এদিকে 5 80 মানে 15 কিমি বেশি, অর্থাৎ এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে কত কিমি, 15 কিমি। 15 কিমি/ঘন্টায় 15 কিমি জিপ বেশি যায়। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমি তো বলতে পারি যে জিপ এক্সট্রা 15 কিমি যায় 60 মিনিটে, তাহলে জিপ 15 কিমি যায় 60 মিনিটে, কেননা আমাকে এখানে মিনিট দিয়ে দিয়েছে, এখানে দেখো সব অপশানগুলো মিনিট, 60 মিনিটে। তাহলে 1 কিমি দরকার নেই, 1 কিমি ঐকিক নিয়ম করতে নেই, কীভাবে করতে হয় দেখো, আমাকে চেয়েছে যে 5 কিমি দূরে আছে, আমাকে বলেছে যে মোটর গাড়ি আর জিপের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 কিমি, তাহলে আমি এটা কত দিয়ে ভাগ করলে এটা 5 কিমি আসবে, 3 দিয়ে ভাগ করলে, তাহলে এটাকেও 3 দিয়ে ভাগ করবো না, তবেই তো এটা 5 আসবে না, তাহলে 5 কিমি যাবে কত 20 মিনিটে। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু অঙ্ক করতে হয়, এবং ক্যালকুলেশন কীভাবে ছোট করতে হয় সেটাও কিন্তু এইভাবে করতে হয়। তোমাকে মাথা ব্রেন ঠান্ডা করে অঙ্ক করতে হবে, দেখবে ক্যালকুলেশন তুমি নিজেই ছোট করে করতে পারবে। পরবর্তী কোশ্চেন। এক ব্যক্তি একটি দ্রব্য ক্রয়মূল্যের উপর 10% লাভে বিক্রি করেন। বলছে দ্রব্যটি বিক্রয় করে বিক্রয় মূল্যের উপর তার কত লাভ হয়, বিক্রয় মূল্যের উপর লাভ চেয়েছে। তো খুবই সহজ অঙ্ক, শুধু জিনিসটা বোঝানোর জন্য এটা দিয়েছি। ক্রয় মূল্যে দেখো, ব্যক্তি মনে করো সে দ্রব্যটা কিনেছে মনে করো 100 টাকায়, সে দ্রব্যটা কিনেছে 100 টাকায়। ক্লিয়ার? সে 10% লাভ করেছে, তাহলে বিক্রি করেছে কত 110 টাকায়। তাহলে এইটা হচ্ছে তার ক্রয় মূল্য আর এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। চেয়েছে কি, বলছে তিনি বিক্রয় মূল্যের উপর কত টাকা লাভ করেছেন। তাহলে বিক্রয় মূল্য এখন কত, বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা, তার উপর যদি 10% লাভ করে তাহলে সেটা কত লাভ, এটা তোমাকে চেয়েছে ইন্টু 100%। তার মানে এখানে 0 কাটো, এখানে 0 কাটো, তাহলে এটা হবে তোমার 100/11। 100/11 মানে কত,
তোমাদের এর আগেও করিয়েছি 100/11 মানেই হচ্ছে 9.1/11%। কীভাবে হয় একটু করিয়ে দিই। এই যে 100 প্লেন ভাগ করবে 9×11 99 তারপর 9 তার মানে কত হলো 9.1/11% ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো এইটা জাস্ট দিয়েছি যে ক্রয় মূল্যের রেসপেক্ট তোমাকে চেয়েছে কিন্তু বিক্রয় মূল্যের রেসপেক্টে তোমাকে অ্যান্সার চেয়েছে, তাহলে তখন কিভাবে করবে, তোমাকে ওই পার্সেন্টেজ ধরেই তখন বিক্রয় মূল্যের সাপেক্ষে তোমাকে পার্সেন্টেজটা বার করতে হবে। তো বিক্রয় মূল্যের সাপেক্ষে কিন্তু তোমার লাভটা কম দেখাবে, এটা কিন্তু মাথায় রেখো। কেননা অনেক সময় কোশ্চেন কিন্তু এখন তথ্য টাইপেরও কোশ্চেন দেয়, ম্যাথের উপরে তথ্য, যে কোন নিচের কোন বক্তব্যটি সঠিক এরম বলে দিল, বলো বিক্রয় মূল্যের উপরে কম লাভ দেখবে, ক্রয় মূল্যের উপরে কম লাভ দেখবে, তো এইরকম টাইপের দিতেই পারে না, আদার কিছু নেই। তো লজিক্যালি জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, দেখবে খুব সহজ। নেক্সট কোশ্চেন বলছে বার্ষিক 10% সুদের হারে কোনো একটি নির্দিষ্ট পরিমাণ টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? দেখো প্রথমেই আগে বলি, যদি এটা 2 বছরের হয়, তো এরম টাইপের অঙ্কের ডাইরেক্ট একটা সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে এই যে পার্থক্য যে মানটা দেওয়া থাকে, অর্থাৎ পার্থক্য ইনটু 100 সুদের হার যেটা দিয়েছে সেটা, এবং তার স্কোয়ার। ক্লিয়ার? তার স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার, তার স্কোয়ার বলতে এর স্কোয়ার। তাহলে এটা কত হবে 42, এটা সুদের হার মানে তো 10 দিয়েছে না, তাহলে 10কে 100 বা 0 তুমি কেটে দিতে পারো, তার মানে 42 ইন্টু তোমার এখানে কত হবে 100, দ্যাট মিন্স 4200। ক্লিয়ার? এবার ধরে নাও, এটা তো খুব শর্টকাট আমি মেথড বলে দিলাম, ধরে নাও এটা 2 বছর দিল না, তাহলে তখন কি করবে? তখন তোমাকে কিন্তু আর একটা মেথড আছে, সেটা আমি পরে শিখিয়ে দেবো, এবং এটার যে ট্র্যাডিশনাল প্রসেস সেটাও তোমাকে আমি শিখিয়ে দিচ্ছি। যে যদি মনে হয় শর্টকাটটা তুমি ভুলে যেতেই পারো, তোমার মনে হতে পারে যে শর্টকাটের যে নিয়মটা সেটা আমি ভুলে গেছি, তাহলে তখন কি করবে? তা তখনও 2 বছর হলে সেটা খুব সহজে মনে রাখতে পারবে। দেখো খুব সহজেই হয়। আমি ধরে নিলাম তার আসলের পরিমাণ হচ্ছে 100 টাকা, ধরে নিলাম ওই ব্যক্তির আসলের পরিমাণ 100 টাকা। তাহলে দেখো চক্রবৃদ্ধি সুদ, আচ্ছা সরল সুদ 2 বছরে কত হবে? আমাকে বলেছে সরল সুদ এবং 2 বছরে চক্রবৃদ্ধি সরল সুদের পরিমাণের পার্থক্য। আচ্ছা সরল সুদ 2 বছরে কত হবে? প্রথম বছরে 10 টাকা। দেখো প্রথম বছরে সরল সুদের পরিমাণ প্রতি বছর তো সেমই হবে না, তাহলে 100 টাকায় প্রথম বছরে সুদ কত হবে? 10 টাকা। দ্বিতীয় বছরে সুদ কত হবে? দ্বিতীয় বছরে সুদ হবে আবার 10 টাকা। তার মানে 2 বছরে ওর সুদ হচ্ছে 20 টাকা। 2 বছরে সুদ কত? 20 টাকা। ক্লিয়ার? কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো এবার, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছরে তো 10 টাকা হলো 100 টাকার, কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে এটা প্রথম বছর ফার্স্ট কেস, কিন্তু দ্বিতীয় বছরের ক্ষেত্রে আরে 10 টাকা তো হবেই, 100 টাকার 10 টাকা তো হবেই, তার সাথে এই 10 টাকারও তো আবার 10% হবে, অর্থাৎ 1 টাকা। এটা দ্বিতীয় বছরে কিন্তু 100 টাকা 10 টাকা হবে, তারপরে 10 টাকারও আবার 10% সুদ হবে, যেটা হচ্ছে 1 টাকা। তার মানে টোটাল হচ্ছে 21 টাকা। টোটাল হচ্ছে 21 টাকা যখন চক্রবৃদ্ধি সুদ হচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি সুদে কিন্তু আমরা ইন্টারেস্টটা বেশি পাই। এবং এর পার্থক্য এই যে 21 আর 20 এর পার্থক্যই বলে দিয়েছে। এটা কি? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এসআই এর মান, আর এটা হচ্ছে সিআই এর মান, এবং সিআই মাইনাস এসআই এর পার্থক্য বলে দিয়েছে 42 টাকা। তাহলে 21 থেকে 20 বাদ দিলে কত থাকে? অর্থাৎ 1। তার মানে 1 বরাবর যদি 42 হয় তাহলে 100 বরাবর কত হবে? কেননা টোটাল টাকা কত ধরেছি? 100 ধরেছি, তাহলে 100 বরাবর হবে 4200। তো দুটো প্রসেসই শিখিয়ে দিলাম, তোমাদের যেটা যখন মনে হয়। অনেক সময় হতেই পারে তুমি ফর্মুলা ভুলে গেছো, তাহলে তখন কি করবে? তখন তোমাকে ট্র্যাডিশনাল ওয়েতেই কিন্তু যেতে হবে, এবং সেটাও খুব তাড়াতাড়ি কী করে যাওয়া যায় সেই প্রসেসও আমি কিন্তু বলে দিলাম। ওকে, তো এই হচ্ছে আজকে আমাদের যে ম্যাথ প্র্যাকটিস সেট, সেটা 2 নম্বর সেট আজকে কমপ্লিট হলো। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, একটু লাইক করো, লাইক করলে আমি একটু মোটিভেট হই যে হ্যাঁ তোমাদের কাছে জিনিসটা ভালো লাগছে। ওকে, এবং কমেন্ট করো, যদি ভালো লাগে কমেন্ট করো, বা তোমরা কোন চ্যাপ্টারের উপর অনেকে দুর্বল থাকতে পারো যে স্যার আমি এই চ্যাপ্টারগুলো আমি একটু কম বুঝি বা পারি, কিন্তু ঠিকঠাক অনেক সময় বুঝতে পারি না।
হ্যাঁ মুখস্থের মতো করে ফেলি, সূত্র ধরে মানে শর্টকাট মেথড ধরে অঙ্কগুলো করি। দেখো শর্টকাট করতে পারো অবশ্যই ভালো, কিন্তু শর্টকাটে কিন্তু এখন আর অঙ্ক অ্যাপ্লাই করে হয় না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখন এমন অঙ্ক দেয় যেখানে শর্টকাট মেথড কাজে লাগবে না। ক্লিয়ার? তো তোমাকে লজিক্যালি অঙ্কগুলো করতে হবে। তো যাই হোক, যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।